Hello, hello. Good morning to all of my friends, my students, and my colleagues. Today we shall learn about the exercise 3.1 of class 8 mathematics. So let's see how to solve a particular question using a previous concept. So without delay, let's get started right now. So please look at this video till the end. Without completing the video, you cannot understand the whole concept. So let's get started. এটা হচ্ছে এক্সারসাইজ 3.1 এ বলেছে ড্র দ্য ফলোয়িং পলিগনস। আমরা জানি পলিগন কি জিনিস, বহুভুজ। তিনটা অথবা তার চেয়ে বেশি কোনো যদি ছবিতে বাহু থাকে সেটাকে আমরা জানি বহুভুজ বলে। এখানে ড্র করার কথা বলেছে কনভেক্স পলিগন। এখন দেখো কনভেক্স কথাটির অর্থ কী, আমরা আগে পেয়ে এসেছি উত্তল এবং অবতল। কনভেক্স মতলব হচ্ছে উত্তল, আর হেক্সাগনে পেয়েছি আমরা 6। হেক্সা কথাটার অর্থ হচ্ছে 6। তো এমন একটা ছবি অঙ্কন করতে হবে যেটাকে 6টা বাহু থাকতে হবে এবং উত্তল হতে হবে। উত্তল মানে কি? উত্তল হচ্ছে এই ছবিতে যতটা কর্ণ অঙ্কন করব সেগুলো ছবির ভিতরে থাকবে। সাপোজ আমি যদি এই ছবিতে একটা কর্ণ অঙ্কন করি, ধরে নিতে পারো আমি এ থেকে ডি একটা কর্ণ অঙ্কন করলাম, দেখো এই কর্ণটি ছবির ভিতরে রয়েছে। অথবা যদি এ থেকে আমি ই একটা কর্ণ অঙ্কন করি, সেটাও ছবির ভিতরে থাকবে। এরকম যদি প্রত্যেকটা কর্ণ ছবির ভিতরে থাকে তবে সেটাকে বলা হয় কনভেক্স। আর হেক্সাগন কথার অর্থ হচ্ছে 6টি বাহু থাকতে হবে। আমি 6টি বাহু নিয়েছি, দেখো তোমরা এখন এখানে দেখতে পারো এ বি একটা বাহু নিয়েছি, বি সি একটা বাহু, সি ডি একটা বাহু, ডি ই একটা বাহু, ই এফ একটা বাহু এবং এফ এ আরেকটি বাহু। 6টি বাহু। এটা হচ্ছে কনভেক্স হেক্সাগন। নেক্সট আমাদের বলেছে কনকেভ হেপ্টাগন। কনকেভ কথাটার অর্থ হচ্ছে অবতল এবং হেপ্টাগন অর্থাৎ এমন একটা ছবি আঁকতে হবে যেটার 7টি বাহু থাকবে। হেপ্টা মানে 7। তো এখানে দেখো আমি 7টা বাহু নিয়েছি, এ বি, বি সি, সি ডি, ডি ই, ই এফ, এফ জি, এ জি। আর কনকেভ কথাটার অর্থ হচ্ছে বাহির দিকে। অর্থাৎ এখন আগের ছবিতে আমরা দেখেছিলাম যে যতটি কর্ণ আঁকি না কেন কর্ণগুলো ছবির ভিতরে থাকে। বি থেকে যদি ইতে আঁকি, অথবা বি থেকে ডি, অথবা বি থেকে এফ, অথবা এ থেকে ই, এ থেকে সি, যতটা কর্ণ আমি অঙ্কন করেছি প্রত্যেকটাই কর্ণ কিন্তু ছবির ভিতরে রয়েছে। বাট এই ছবিতে যদি আমি কর্ণ আঁকি, সাপোজ ধরুন এ থেকে আমি কর্ণ আঁকলাম সি, এ থেকে আমি ডি অঙ্কন করলাম। এখন যদি আমি এ থেকে এফ যেটা অঙ্কন করব, তোমরা সবাই দেখে নিতে পারো, এ থেকে এফ যেটা অঙ্কন করে নিলাম সেটা কিন্তু সেই কর্ণটা ছবির বাইরে বেরিয়ে এসেছে। আর যদি ছবির বাইরে কোনো কর্ণ বেরিয়ে যায়, এই ধরনের ছবিকে বলা হয় অবতল। আশা করি উত্তল এবং অবতল যেটা দুটো শব্দ তোমাদের ক্লিয়ার হয়েছে। হেপ্টাগন মানে 7টি বাহু, হেক্সাগন 6টি। পরবর্তী যেটা আমাদেরকে বলেছে কনকেভ পেন্টাগন। কনকেভ, আবার কনকেভের বাংলা হচ্ছে অবতল, আর পেন্টাগন মানে 5টি বাহু। আমি এ বি একটা বাহু নিয়েছি, বি সি একটা, সি ডি একটা, ডি ই একটা, ই এফ একটা, 5টা বাহু নিয়েছি। আর এই ছবিটাও কনকেভ অর্থাৎ অবতল। এই ছবিরও যদি আমি একটা কর্ণ আঁকি, যেমন এ ডি যদি কর্ণ অঙ্কন করি, তাহলে এ ডি যেটা কর্ণ আসবে সেটা ছবির বাইরে বেরিয়ে যাবে। এ থেকে আমি ডি অঙ্কন করতে পারবো, এ থেকে আমি সি অঙ্কন করতে পারো, কিন্তু এ থেকে যদি আমি ডি যেটা অঙ্কন করেছি সেটা ছবির বাইরে বেরিয়ে এসেছে। আর যদি ছবির বাইরে কোনো কর্ণ বেরিয়ে আসে তবে সেটাকে বলা হয় অবতল। পরবর্তী যেটা আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, ড্র দ্য ফলোয়িং কনভেক্স পলিগন, আইডেন্টিফাই দ্য diagonal in each case and find the total number of diagonal। নিচে কয়েকটা পলিগনের নাম দেওয়া রয়েছে,
সেগুলা হতে হবে উত্তল, কনভেক্স অর্থাৎ উত্তল। প্রত্যেকটা ছবির কর্ণগুলো ভিতরের দিকে থাকতে হবে এবং সেই ছবিগুলো আঁকার পর সেই ছবিতে কতটা ডায়াগোনাল, কতটা কর্ণ আঁকা যায় সেগুলো লিখতে হবে এবং গণনা করতে হবে যে কতটা কর্ণ আঁকা যায়। তো চলো দেরি না করে দেখে নিই আমরা। আমি প্রথম যেটা রেগুলার হেক্সাগন, হেক্সা অর্থাৎ ছয়, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি ছয়, ইংলিশে 6 বলে থাকি, অর্থাৎ 6টা বাহু নিতে হবে এবং প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে আমরা ডায়াগোনাল অঙ্কন করব। এখন ডায়াগোনাল অঙ্কন করার যেটা নিয়ম আমরা জানি, আমি তোমাদেরকে এই ছবিটা একটু এদিকে আবার অঙ্কন করে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে আমি 6টা বাহু বলেছে, এ বি একটা বাহু নিয়েছি, আমি ড্র করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছয়টা বাহু আমি নিয়ে নিয়েছি। এখন তাদের শীর্ষবিন্দুর নামকরণ করব। যেমন এই শীর্ষবিন্দু যেটা, সেটার নাম দিলাম এ, এটার নাম বি, এটা সি, এটা ডি, ই, এফ। এখন কর্ণ আমি কোন কোন শীর্ষবিন্দু থেকে কোন শীর্ষবিন্দুতে আমি কর্ণ অঙ্কন করতে পারবো সেটা একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন আমি এই যদি এ যে শীর্ষবিন্দু যেটা, সেটা থেকে যদি কর্ণ অঙ্কন করি, বিতে আমি কর্ণ অঙ্কন করতে পারবো না। কেন পারবো না? দেখো, যদি বিতে আমি এখান থেকে বিতে নিয়ে যাই তবে সেটা সমান্তরাল লাইন হয়ে যাবে, সেটা কর্ণ হয় না। কর্ণ হতে হলে তার কন্ডিশন হচ্ছে সন্নিহিত বাহুর সাথে হবে না, সে দূরবর্তী শীর্ষবিন্দুর সাথে কর্ণ অঙ্কন করতে পারবে। দূরবর্তী শীর্ষবিন্দুকে এ থেকে পাশাপাশি শীর্ষবিন্দু বি, এ থেকে পাশাপাশি শীর্ষবিন্দু এফ, তাই এই দুটার সাথে এ থেকে কর্ণ আঁকা যাবে না। এ থেকে শুধুমাত্র কর্ণ আঁকা যাবে, এ থেকে আমরা সিতে যেতে পারবো, এ থেকে ডিতে যেতে পারবো, এ থেকে ইতে যেতে পারবো। এ থেকে আমরা 3টা কর্ণ আঁকতে পারবো। এফে যেতে পারবো না, এফে গেলে সমান্তরাল হয়ে যাবে, বিতে গেলে সমান্তরাল হয়ে যাবে, সমান্তরাল হলে সেটা কর্ণ হয় না। আমরা কর্ণর যেটা কন্ডিশন রয়েছে তার নিকটবর্তী শীর্ষবিন্দুর সাথে সে কর্ণ অঙ্কন করা যায় না। তো দূরবর্তী শীর্ষবিন্দু রয়েছে সি, ডি, ই। এবার আমরা বি থেকে যদি কর্ণ অঙ্কন করি, দেখো বি থেকে আমরা সিতে পারবো না, কেননা বি হচ্ছে সির নিকটবর্তী শীর্ষবিন্দু। বি থেকে এতেও পারবো না, কেননা বি থেকে এ হচ্ছে তার নিকটবর্তী শীর্ষবিন্দু। তো বি থেকে দূরবর্তী কে কে আছে? ডি রয়েছে, ই রয়েছে, এফ রয়েছে। ঠিক একইভাবে আমি সি থেকে যদি ড্র করি, সি থেকে ডিতে করতে পারবো না, কেন সি ডি পাশাপাশি। সি থেকে বিতে পারবো না, সি বি পাশাপাশি সমান্তরাল হয়ে যাবে, তাই সি থেকে দূরবর্তী রয়েছে ই, সি থেকে দূরবর্তী রয়েছে এফ। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, সি থেকে তো বি কিনারে রয়েছে, সি থেকে ডি কিনারে রয়েছে, কিন্তু সি থেকে এ তো দূরে রয়েছে, তাহলে সি থেকে এতে কেন ড্র করবো না? দেখো, সি থেকে এতে ড্র করবো না এমন কথা নয়, সি থেকে এ অলরেডি ড্র করে ফেলেছি। এ থেকে সি যাওয়া যে কথা, সি থেকে এতে ঘুরে আসা ঠিক একই কথা। তার মানে সি থেকে এ আমাদের অলরেডি ড্র করা হয়ে গেছে। যদি আমরা এ থেকে এরকম ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার মতো ঘুরে যায়, ঘড়ির কাঁটার মতো চলে যায়, তাহলে যেটা থেকে কর্ণ অঙ্কন শুরু করব পিছন দিকে আর ফিরে আসতে হয় না। যেমন সি থেকে বিতে আসা দরকার নেই, সি থেকে এতে আসা দরকার নেই, সি থেকে চেষ্টা করব তার সামনের দিকে যেগুলো রয়েছে সেগুলোর সাথে ড্র করার, কেননা পিছনেরগুলো অলরেডি, তার পিছনের যেগুলো শীর্ষবিন্দু আছে সেগুলো অলরেডি ড্র করে ফেলেছে। এবার যাব ডিতে। ডিতে যাওয়ার পর ডি এর নিকটবর্তী সি রয়েছে, তাই সিতে পারবো না। ডি থেকে ইতে পারবো না, কেননা তার নিকটবর্তী রয়েছে। এবার ডি থেকে দূরবর্তী কে কে রয়েছে? ডি থেকে দূরবর্তী রয়েছে আমাদের এফ রয়েছে, এ রয়েছে, বি রয়েছে। বাট ডি থেকে এ অলরেডি ডায়াগোনাল আঁকা হয়ে গেছে, ডি থেকে বি অলরেডি ডায়াগোনাল আঁকা হয়েছে। এবার তাহলে রয়েছে ই। ই থেকে আমরা কোথায় যেতে পারবো? ই থেকে ডিতে যেতে পারবো না, ই থেকে এফে যেতে পারবো না, বাট ই থেকে এতে আসতে পারবো। আর ই থেকে এ অলরেডি কর্ণ আমরা এঁকে ফেলেছি। এ থেকে যখন প্রথম শুরু করেছিলাম, এ থেকে ই চলে গিয়েছে, তার মানে এ থেকে ই যাওয়া যাবে, ই থেকে এ আসা যাবে। এবার তাহলে বাকি থাকলো এফ। এফ থেকে আমরা কোথায় যাব? এফ থেকে আমরা ইতে যেতে পারবো না, এতে যেতে পারবো না।
এফ থেকে তাহলে যেতে পারবো ডিতে যেতে পারবো, সিতে যেতে পারবো, বিতে যেতে পারবো, আর সেগুলো অলরেডি আমাদের অঙ্কন হয়ে গেছে। তো ঠিক একইভাবে দেখো আমরা কোথা থেকে কোথায় যেতে পারি। প্রথম এ সি করে রাখতে পারি, তারপর এ ই, তারপর এ ডি, তারপরে বি এফ, তারপর বি ডি, তারপর বিই, তারপর সি এফ, তারপর সিই, তারপর ডি এফ। এরকম টোটাল 9টা ডায়াগোনাল আমরা অঙ্কন করতে পারবো একটা হেক্সাগন দিয়ে। ষষ্ঠ আমরা পঞ্চভুজ ষষ্ঠভুজ যেটা আছে সেটা দিয়ে আমরা 9টা ডায়াগোনাল অঙ্কন করতে পারবো। আমি এই ডায়াগোনালগুলো এখানে ড্র করে দিয়েছি, তোমরা দেখতে পারবে। এখানে একটা শব্দ আমি বলতে ভুলে গিয়েছিলাম, সুষম। সুষম কথাটার অর্থ হচ্ছে যেমন ই থেকে আমি ডি পর্যন্ত যে দূরত্ব নিয়েছি, ঠিক সম দূরত্ব নিতে হবে ডি থেকে সি পর্যন্ত, সি থেকে বি পর্যন্ত, বি থেকে এ পর্যন্ত। প্রত্যেকটা বাহু সমান সমান লম্বা হতে হবে, প্রত্যেকটা বাহু। এর কথাটার অর্থ হচ্ছে সুষম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। নেক্সট আমরা ড্র করব অক্টাগন। অক্টাগন অর্থাৎ এমন একটা ছবি অঙ্কন করবো যেখানে 8টি বাহু থাকবে। আমি 8টি বাহু নিয়েছি, এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ, এফজি, জিএইচ, এইচ এ। ঠিক একইভাবে এ থেকে প্রথমে আমি ডায়াগোনাল ড্র করেছি, এ থেকে সিতে এসেছি, এ থেকে ডিতে, এ থেকে ইতে, এ থেকে এফ, এ থেকে জি। দেখো এ থেকে সি গিয়েছি প্রথম, এ থেকে ডি, তারপর এ থেকে ই, তারপর এ হতে এফ, এরপরে এ জি। তারপর আমি বি বিন্দুতে চলে গেছি, বি থেকে কোথায় চলে যাওয়া যায় বলে বি থেকে ডি ড্র করতে পারছি, বি ই, বি এফ, বিজি, বিএইচ। তারপর সি বিন্দুতে শীর্ষবিন্দুতে চলে গেলাম, সি থেকে আমরা সিই, সিএফ, সিজি, সিএইচ, তারপর ডি থেকে ডিএফ, ডিজি, ডিএইচ, তারপর ই থেকে আমরা চলে গেছি ইজি, ইএইচ, এফ থেকে আমরা চলে গেছি এফএইচ এ, জি থেকে আমরা অলরেডি ড্র হয়ে গেছে, এইচ থেকে অলরেডি ড্র হয়ে গেছে। এরকম আমরা টোটাল 20টা ডায়াগোনাল অঙ্কন করতে পারবো একটা অষ্টভুজ দিয়ে। নেক্সট আমাদের হচ্ছে ন্যানোগন। ন্যানো অর্থাৎ হচ্ছে 9টি বাহু দিয়ে। 9টি বাহু দিয়ে আমি এখানে ডায়াগোনালগুলা লিখছি না, এ থেকে তোমরা আমি আগের ছবিতে যেভাবে দেখিয়েছি, যেমন এ থেকে সি, এ থেকে ডি, এ থেকে ই, ঠিক একইভাবে তোমরা এখানে ড্র করবে, এ থেকে সি, এ থেকে বি, এ থেকে ই, এ সি, এ ডি, এরকম তোমরা গড়ে লিখবে সবাই। এরকম 27টি ডায়াগোনাল আমরা ড্র করতে পারবো একটা ন্যানোগন দিয়ে। তারপর হচ্ছে ডেকাগন। ডেকা অর্থাৎ 10টি বাহু নিয়ে একটা ছবি অঙ্কন করার জন্য 10টি বাহু নিয়ে যদি একটা ছবি অঙ্কন করি তাহলে ডায়াগোনাল পাবো আমরা টোটাল 35টা। সেটা তোমরা গড়ে আগে অলরেডি ড্র করে দিয়েছি, হয়তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক লাইন, বাট তোমরা যখন প্রথমে শুরু করবে একটা একটা করে তো সবাই এরকমই ড্র করবে, প্রথম এ থেকে, তারপর বি থেকে, তারপর সি থেকে, এই জন্য বেশি দেখাচ্ছে। তোমরা যখন ড্র করতে শুরু করবে তোমরা দেখতে পারবে। সেটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি দিয়ে দিলাম যে ডায়াগোনালগুলা গণনা করবে কতটি ডায়াগোনাল হয়। আমি 35টা অলরেডি বলে দিয়েছি, তোমরা চেষ্টা করবে এ থেকে প্রথমে ডি, সি, ই, এফ, জি, এইচ, জে এরকম প্রথমে যাবে, তারপর বি থেকে, তারপর সি থেকে, এরকম প্রত্যেকটা কাউন্ট করবে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে draw the following a regular polygon, find the sum of the angles of each of them, find the measure of the each of the angle of the polygon। সেটাকে যদি আমরা বাংলাতে একটু পড়ি তাহলে বলতে পারবো, নিম্নলিখিত সুষম বহুভুজগুলি আঁকো, প্রতিটির কোণের সমষ্টি বের করো ও বহুভুজগুলির প্রতিটি কোণের পরিমাণ কত হবে বের করো। দেখো কি বলেছে, প্রথম যেটা আমাদের দিয়েছে রেগুলার হেক্সাগন। রেগুলার কথাটার অর্থ হচ্ছে সুষম, আমি আগে বলেছি, অর্থাৎ যে হেক্সাগনটি ড্র করবো তার প্রত্যেকটা বাহু সমান সমান লম্বা হতে হবে। যেমন এফ থেকে ই যতটুকু লম্বা হবে, এফ থেকে এও ততটুকু হতে হবে, এ থেকে বিও বাহুটি সমান লম্বা হতে হবে। আমি যেটা ছবি ড্র করেছি একটু এদিক সেদিক হয়েছে, কারণ আমি স্কেল ব্যবহার করিনি, তাই একটা হয়তো লম্বা, যেমন ডি থেকে সি একটু লম্বা বেশি, বাট বি থেকে সি একটু লম্বা বেশি, ডি থেকে সি একটু লম্বা কম। সুষম অর্থাৎ সমান হতে হবে, প্রত্যেকটা বাহু সমান লম্বা হতে হবে, এটাকে ইংরেজিতে বলে রেগুলার। আর হেক্সাগন কথাটার অর্থ হচ্ছে 6টা বাহু নিতে হবে। 6টা বাহু নিলাম, এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সি ডি একটা বাহু, ডি ই, ই এফ,
এ এফ 6টা বাহু নিলাম। কি বলেছে আমাদেরকে, একটা হেক্সাগন নেব, এই হেক্সাগন দিয়ে find the sum of the each of them, find the sum of the angle of each of them and find the measure of each of the angle of the polygon. এখন দেখো এই হেক্সাগন থেকে যদি আমরা এ সি একটা ডায়াগোনাল ড্র করি, তাহলে মানে এ সি বি একটা ত্রিভুজ হবে। এ ডি যদি আর একটা ডায়াগোনাল ড্র করি, তার মানে কি হবে, এ ডি সি আর একটা ত্রিভুজ হবে। এরকমভাবে দেখো এখানে এফ একটা কর্ণ উৎপন্ন হয়েছে, এ একটা কর্ণ, বি একটা কর্ণ, সি একটা কর্ণ, ডি একটা কর্ণ কোণা উৎপন্ন হয়েছে, আর ই একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণগুলা, এই যে আমরা ষষ্ঠভুজ নিয়েছি, ষষ্ঠভুজের প্রত্যেকটা কোণ মিলিয়ে আমরা আগে পেয়েছিলাম ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা সবাই জানি 180 ডিগ্রি। এবার বলেছে এই যে ষষ্ঠভুজ যেটা হয়েছে, এই ষষ্ঠভুজের 6টা কোণের সমষ্টি কত হয়েছে। ফাইন্ড দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেল অফ ইচ অফ দেম, ফাইন্ড দ্য মেজার অফ ইচ অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য পলিগন। তাদের প্রথমে আমাদের ভিতরের সমস্ত অংশের মান বের করতে হবে কত। তারপর বলেছে প্রত্যেক এক একটা অ্যাঙ্গেল, এখানে 6টা অ্যাঙ্গেল হয়েছে, যদি 6টা অ্যাঙ্গেল মিলিয়ে ধরে নাও আমার 100 হয় সবই মিলিয়ে, তাহলে একটা অ্যাঙ্গেলের একটা কোণের কত অংশ পাবে। 6কে 100কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে পেয়ে যাব যে প্রত্যেক এক এক কোণে কত অংশ হবে এই জিনিসটা। তো দেখো আমি এটা অলরেডি করে রেখেছি তোমাদের জন্য। হেয়ার n ইকুয়াল টু 6, যেহেতু হেক্সাগন বলেছে তার মানে বাহুর সংখ্যা হবে 6, n অর্থাৎ বাহুর সংখ্যা। উই নো দ্যাট সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আমরা জানি যে ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি যেরকম পেয়েছিলাম, অন্তঃ অর্থাৎ ইন্টেরিয়র আর অ্যাঙ্গেল অর্থাৎ কোণ, সাম এস ইউ এম, সাম মানে যোগ, অর্থাৎ ষষ্ঠভুজের ভিতরের পরিসীমা, যেটাকে বাংলাতে বলতে ষষ্ঠভুজের ভিতরের মাপ। এটা বের করে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, টুয়াইস n মাইনাস 4 ইন্টু 90। দেখো আমাদের অলরেডি কোয়েশনে বলে দিয়েছে যে ছবিটা কোন ধরনের ছবি অঙ্কন করার জন্য বলে হেক্সাগন। হেক্সাগন হলে আমরা জানি বাহুর সংখ্যা হয় 6, আর আমরা আগে যে ফর্মুলা পেয়ে এসেছি টুয়াইস n মাইনাস 4 ইন্টু 90, সেটা আমি এখানে লিখে রেখেছি টুয়াইস n মাইনাস 4 ইন্টু 90। তো n আমরা অলরেডি প্রশ্নে বলে দিয়েছে n বাহুর সংখ্যা 6, তাহলে n এর জায়গায় আমরা 6 বসিয়ে নেব, 2 ইন্টু 6 12 মাইনাস 4 8 ইন্টু 90। এবার যদি 8 দিয়ে আমরা 90কে পূরণ করি, আমাদের ফল আসবে 720। আর একটা ষষ্ঠভুজের অন্তঃকোণের সমষ্টি 720, সেটা আমরা আগে অলরেডি ক্লাসে করেছি, দেখেছি যে কীভাবে 720 হয়েছে। এখন সমস্ত ই ডি সি এ বি এফ সমস্ত কোণের মান হচ্ছে 720। এবার বলেছে ফাইন্ড দ্য মেজার অফ ইচ অফ দ্য অ্যাঙ্গেল। ইচ কথাটার অর্থ হয়েছে প্রত্যেক এক একটা কোণের মাপ কত। ইনো আইছে সারা কোণে মিলিয়া এ বি সি ডি ই এফ সব কোণে মিলিয়া আমরা মাপ হয়েছে 720। এখন কইছে প্রত্যেক এক একটা কোণ, অর্থাৎ এর মান কত, বির মান কত, সির মান কত, ওটা আলাদা করতাম। এটা করার লাগে আমরা ফর্মুলা পাইছি টুয়াইস n মাইনাস 4 ডিভাইডেড বাই n ইন্টু 90। বহুভুজের অন্তঃকোণের মাপ বার করার আমরা ফর্মুলা পাইছি টুয়াইস n মাইনাস 4 ডিভাইডেড ইন্টু 90। আর যদি পার্টিকুলার কইয়া দেয় যে কোনো এক একটা প্রত্যেক এক একটা কোণের মাপ বার করতাম, তাহলে ফর্মুলা আসলে টুয়াইস n মাইনাস 4 ডিভাইডেড বাই n, শুধুমাত্র নিচে একটা n আইব আর উপর বাজু তার আগর এটার সমান। তো দেখো আমরা অতটুকু পর্যন্ত আগে অঙ্ক করে লেছি, টুয়াইস n মাইনাস 4 ইন্টু 90, অতটুকু দিয়ে আমরা ভিতর সারা মাপ বার করে লেছি, ভিতর সমস্ত অ্যাঙ্গুলার মাপ পাই লেছি 720। তো এখন ইনের মধ্যে এক্সট্রা কিতা আইছে, নিচে n একটা আইছে, n অর্থাৎ বাহুর সংখ্যা। তো এই যে টুয়াইস n মাইনাস 4 ইন্টু 90 করি আমরা ফল আইছে 720। 720 আইছে ওভারঅল ষষ্ঠভুজের মাপ, অন্তঃকোণের মাপ, ইন্টেরিয়র অ্যাঙ্গুলার। এখন কইছি প্রত্যেক এক একটা অ্যাঙ্গুলার মাপ বার করতাম। তো এক একটা অ্যাঙ্গুলার মাপ বার করার লাগে আমরা কিতা করবো, যেহেতু 6টা অ্যাঙ্গুলে মিলিয়ে হয়েছে 720, তে একটা অ্যাঙ্গুলার মাপ বার করার লাগে আমরা কিতা করবো, 720 দিয়ে 6 দিয়ে ভাগ দিলে
n অর্থাৎ n এর জায়গায় বাহুর সংখ্যা বসাইব। তো 720 রে 6 যদি আমরা ভাগ দেই, ভাগ ফল আইব 120, অর্থাৎ প্রত্যেক এক একটা কোণের মাপ আইব 120 করিয়া। যেমন এর মাপ হইব 120, বি কোণের মাপ 120, সি 120, ডি 120, ই 120, এফ 120, আর 6 120 মিলিয়া 720। আশা করি প্রথমে আমরা কিতাব করা লাগবো আস্থা যেটা পলিগন আহার কথা কব। যেমন এই পলিগন কইছে ষষ্ঠভুজ, ষষ্ঠভুজের সমস্ত বৃত্তর কোণার মাপ বার করতাম। সমস্ত কোণের মাপ যদি ফাইলাই তে যে কোনো এক একটা কোণের মাপ বার করতে পারবো। বলে কিলা বলে সমস্ত কোণের যেটা মাপ বার হইব ওটারে টোটাল নাম্বার অফ বাহু দিয়ে আমরা ভাগ দিলাম। তো টোটাল নাম্বার অফ বাহু আছে 6, তো 6 দিয়ে ভাগ দিলে আমরা প্রত্যেক কোণার মাপ বাইরিয়া আইছে। এখন আমরা দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রেগুলার নেনগণ। নেনগণ অর্থাৎ 9টা বাহু হইব। তো আমরা জানি আগরটা দেখছি যে n = 9, অর্থাৎ বাহুর সংখ্যা আমরা ধরছি 9, আর বহুভুজের বৃত্তর সমষ্টি অন্তঃকোণের সমষ্টি বা করার ফর্মুলা হইব 2n - 4 × 90। n এর জায়গা তার মান পাইব 9, 9 দিয়ে যদি পূরণ করি 2 9 18, 18 তে 4 গেলে কি আমরা 14, 14 যদি 9 দিয়ে আমরা পূরণ দিই টোটাল আমরা পূরণ বলাইব 1260। এখন 1260 পাইছি একটা নবভুজের বৃত্তর সারা কোণের মাপ যোগ করলে 1260 হয়। এখন কইছে ঠিক আগেরটার মতো প্রত্যেক এক একটা কোণের মাপ কত হইব ওটা বাহরে দিতাম। তো এক একটা কোণের মাপ বাহরার লাগি ও ফর্মুলা পাইব ইচ অ্যাঙ্গেল, প্রত্যেক এক একটা কোণ ইংলিশে হয় ইচ অ্যাঙ্গেল। ইচ অ্যাঙ্গেলের ফর্মুলা 2n - 4 / n × 90। তো 2n - 4 × 90 অতক্ষণ আমরা ভ্যালু বার করা জাস্ট খালি n দিয়ে যদি আমরা ভাগ করলে 1260 যদি আমরা 9 দিয়ে ভাগ দিলে তো প্রত্যেক এক একটা কোণের মাপ হইব 140 করি। একটা নবভুজের অন্তঃকোণের সমষ্টি হইল 1260 এবং প্রত্যেক এক একটা কোণের সমষ্টি হইল 140। যেমন ত্রিভুজের 3টা কোণের সমষ্টি মিলিয়ে হইল 180। ঠিক তাহলে যখন এই এক একটা কোণের মাপ কত বলে 380 যদি আমরা 3 দিয়ে ভাগ দিলাই তে পাইলাম 60, 318 0, অর্থাৎ এক একটা কোণের মাপ করব 60 করে। ঠিক একইভাবে একটা নবভুজের সারা বৃত্তর সমস্ত কোণে মিলিয়ে হইল 1260, আর যদি পরীক্ষাতে আমরা হয় যে প্রত্যেক এক একটা কোণের মাপ বার করতাম তে তার 1260 যেটা ওটার n দিয়ে নাম্বার অফ বাহু দিয়ে ভাগ দিলাম। বাহু দিয়ে ভাগ দিয়ে যদি 9টা বাহু আছে 9 দিয়ে ভাগ দিলে আমরা একটা বাহুর মাপ করব 140। নেক্সট আমরা রেগুলার পলিগন অফ 12 সাইড। একটা পলিগন আঁকিতাম যেগুলোর 12টা বাহু আছে। তো 12টা বাহু থাকলে আমরা সেম ফর্মুলা 2n - 4 × 90, n এর জায়গাতে 12 পাইব। আমরা ক্যালকুলেশন করলে টোটাল ফলে দাঁড়াইব 1800। যদি একটা বহুভুজ আঁকি যেটার 12টা সাইড থাকে, 12টা সাইড থাকলে যতটা কোণ উৎপন্ন হইব প্রত্যেকটা কোণে মিলিয়া বৃত্তর কোণের সমষ্টি হইব 1800। এখন কইছি ইচ অ্যাঙ্গেল, প্রত্যেক এক একটা কোণের মাপ বার করিতাম। এক একটা কোণের মাপ বার করলে আমরা ফর্মুলা হইল 2n - 4 / n × 90। তো আমরা অলরেডি 2n - 4 × 90 অতটুকু পর্যন্ত করে লিখছি। জাস্ট খালি n দিয়ে যদি আমরা ডিভাইড দিলে অর্থাৎ 1800 রে আমরা নাম্বার অফ বাহু n অর্থাৎ নাম্বার অফ বাহু বাহুর সংখ্যা, তো বাহুর সংখ্যা হলো 12, 12 দিয়ে ভাগ দিলে প্রত্যেক এক একটা বাহুর মাপ বাড়বে আমরা 150। নেক্সট যেটা কোয়েশ্চেন কইছি আমরা দেখো ফাইন্ড দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেলস অফ a, b ইন দ্য ফলোইং ফিগার। নিচের ছবিগুলোর a b কোণের মাপ বের করো। নিচে কয়েকটা ছবি দেওয়া আছে দেখো। এই ছবিটা হলো একটা পঞ্চভুজ। আমরা একটু আগে পাইয়াছি দেখো পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি সমান কত পাইছিলাম এখানে রেগুলার পঞ্চভুজ অর্থাৎ একটা পাঁচটা বাহুওয়ালা জিনিস যদি হয় এইটার যে তার ভিতরে যে পাঁচটা কোণা হইব সমস্ত কোণার যে মাপ থাকবো সবগুলোর যোগ করলে যোগফল হয় 540। তো ইনো দেখো একটা কোণের মান দেওয়া আছে 115, একটা কোণ 95, একটা 105, একটা 120, আর একটা কোণের মান এ দিয়া দিছে। তো সারা মিলে যদি 540 হয় তো এ কোণের মাপ কত এখানে দেওয়া নাই, ওটা আমরা বার করতাম। ঠিক একইভাবে বাকিগুলো আমরা একটা একটা করে দেখো। তো চলো দেখি। আমরা দেখো প্রথম যেটা এটা হলো পঞ্চভুজ। আমরা জানি পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি হলো 540। এখানে দেখো আমি অলরেডি লিখে রাখছি যে the given figure is a
পেন্টাগন, এই যে ছবি যেটা দেওয়া আছে তা গিভেন ফিগার ইজ এ পেন্টাগন, কথাটা অর্থ হইলো এই যে দেওয়া যে ছবি আছে এটা হইলো একটা পঞ্চভুজ, আর পঞ্চভুজের বাহুর সংখ্যা হইলো 5 n ইজ ইকুয়াল টু 5 আমি এখানে লিখছি। গিভেন অ্যাঙ্গেলস, যে কোণগুলা দেওয়া আছে, গিভেন অর্থাৎ দেওয়া, অ্যাঙ্গেল মানে কোণ, কোণের মাপ দেওয়া আছে কত, একটা কোণের মাপ এ, একটা কোণের মাপ 105 ডিগ্রি, একটা 95 ডিগ্রি, একটা 105 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, পাঁচটা কোণের মাপ দেওয়া আছে। উই নো দ্যাট, আমরা জানি যে সাম অফ অল দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু 540, একটা পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি হলো 540। তো আমরা অন্তঃকোণ, প্রথম কোণ দেওয়া আছে এ প্লাস সাম, কথাটার অর্থ যোগ করা, তো এ প্লাস 115 প্লাস 95 প্লাস 105 প্লাস 120, আর সারা মিলিয়ে আমরা কত হইতো, আমরা ফর্মুলা হয়েছে বলে 540। এখন আমরা এখানে তো আমরা আগে যেগুলো লিনিয়ার ইকুয়েশন পাই আসলাম ঠিক একইভাবে সমাধান করলাম, ও সারারে যোগ করবো, 105 থেকে 120 যোগ করবো, 115 থেকে 120 সারারে যোগ করলে হইব 435, আর এটারে তো আমরা অলরেডি পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি 540 আমরা জানি। এ প্লাস 435 সমান 540। এখন যেহেতু এ কোণ যেটা ওটার মান বার করতাম, তো এর আমরা বাম সাইডে রাখি দিব সমীকরণ, এ ইজ ইকুয়াল টু 540, আর এদের 435টা দেখো প্লাস আকারে আছে, এদের গেলে মাইনাস হয়ে যাবে। তো 540 থেকে যদি মাইনাস হয় তাহলে এ যে কোণের মান বার হইলো এটার মান হইলো 105 ডিগ্রি। আমরা প্রত্যেকটা কোণের মাপ এখন পাইলাম, এ কোণের মাপ 105 ডিগ্রি, এই কোণের মাপ হইল কি 115, এটা 195, এটা 105, এটা 120। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, এটা আমরা আগে দেখবো এটা কিটা গণ বলে, এটা 1 2 3 4 5, এটা হইলো পঞ্চভুজ, আর পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি সমান 540 মাত্র আমরা দেখছি। কিন্তু এখন এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, দ্য গিভেন ফিগার হচ্ছে পেন্টাগন, আর পেন্টাগন হইলে বাহুর সংখ্যা কত 5। এখানে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গুলের একটা ফর্মুলা আমরা আগে হয়েছে, অন্তঃকোণের সমষ্টি হইলাম 12 - 4 × 90, বাট যদি প্রত্যেক এক একটা কোণ করে এটার লাগে আলাদা ফর্মুলা হয়েছিলাম 12 - 4 / n × 90। তো আমরা এখানে বইলাম 12 n এর জায়গা তার মান বইলাম বাহুর সংখ্যা 5 - 4 ইন্টু তলে n এর জায়গা তার 5 বইলাম ইন্টু 90 দিয়ে পূরণ করলে কাটাকাটি যদি করি আমরা ফলে 108 ডিগ্রি। দাস এ কোণের যেটা মান আমরা পাইলাম কত 108 ডিগ্রি। এখন দেখো এ থেকে এই যে লাইন যেটা গেছে, এই লাইনটা দেখো সোজাভাবে গেছে, আর আমরা জানি যদি কোনো রেখা সোজা যায় এটা দেখো লিনিয়ার লাইন, আর লিনিয়ার লাইনে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলি 180 ডিগ্রি। এখন দেখো যদি 180 ডিগ্রি কোণ লিনিয়ার লাইনে উৎপন্ন করে, এই লাইনের মধ্যে এও আছে বিও আছে, এ প্লাস বি ইকুয়াল টু 180, আর এর মান অলরেডি আমরা বার হয়ে গেছে, এর মান 108 ডিগ্রি, তার বয়ে দিলাম, জাস্ট বির মানটা বার করতাম, বির বাম সাইডে রাখি দিন, 180 - 108 ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি, 72 ডিগ্রি। এর মান পাইলাম কত 108 ডিগ্রি, আর বির মান পাইলাম 72 ডিগ্রি। পরবর্তী যেটা কোয়েশ্চেন, এটা হলো একটা চতুর্ভুজ, the given figure is a quadrilateral, sum of interior angle, একটা চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি আমরা পাইছি জানি 360 ডিগ্রি। গিভেন অ্যাঙ্গেল দেওয়া আছে, যে কোণের মাপগুলো দেওয়া আছে, প্রথম কোণের মাপ দেওয়া আছে 70, দ্বিতীয় কোণের মাপ দেওয়া আছে 80, তৃতীয় কোণের মাপ দেওয়া আছে 60 এবং চতুর্থ কোণের মাপ দেওয়া আছে এ। তো এগুলা 70, 80, 60 জানি, বাট এ কোণের মাপটা আমরা জানি না, আর যেটা জানি না ওটা বার করতাম, ওটা হইলো আমরা খাস। তো প্রথম দেখিলাম সাম অফ দ্য interior angle is equal to 360 ডিগ্রি, given angle 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 60 ডিগ্রি, thus a plus 70 plus 80 plus 60 is equal to 360, অর্থাৎ সাইড কোণের মাপ মিলাইয়া আমরা কত পাই 360, চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি 360, অর্থাৎ বৃত্তর সাইডও যেটা কোণ আছে সমস্ত সাইড কোণে মিলিয়া কত হইতো 360। এখন এর মান বাড়তাম, এর বাম দিকে রেখেছি, 360 সমীকরণ ডান দিকে তারা রেখেছি। এখন 70, 80, 60 যদি যোগ করি, যোগফল হবে 210। 360 থেকে যদি 210 যায় গিয়ে আমার বার হইব কত 105 ডিগ্রি। সিন্স বি প্লাস 80, এখন দেখো বি যে লাইন যেটা এটার উপরে একটা পারপেন্ডিকুলার লাইন অর্থাৎ লম্ব ফোর্স, আমরা জানি লিনিয়ার রেখা লিনিয়ার লাইনে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে,
আর যখন এটার উপরে কোনো লম্ব লাইন পড়ে 180 2 ভাগ করে যদি 90 পড়বে 90 ওদারে 90 ওদারে 90। তো দেখো এই যে লাইন যেটা বিল আর ইও লাইন যেটা এটা 180 কোণ আছে, কিন্তু এই দুইটা মিলিয়ে 180, তো ইধারে সিঙ্গল 80 দেওয়া আছে, তো ইধারের মাপ কত আমরা বার করতাম। তো আমরা কিটা করবো বি প্লাস 80 ইজ ইকুয়াল টু 180, দুইটা মিলিয়ে 180 হবো। আর যেহেতু ইনে একটার মাপ দেওয়া আছে 80, তো 80 লিখে নিব। আর বির মাপ জানা নাই, বির রাখুন বাম সাইডে। তো 180 থেকে 80 মাইনাস করলে বির মান বাড়বে আমরা 100 ডিগ্রি। তাহলে আমরা এর মান পাইলাম কত ডিগ্রি, 105 ডিগ্রি, আর বির মান পাইলাম 100 ডিগ্রি। নেক্সট যেটা কোয়েশ্চেন আমরা হইল গিয়া 1 2 3 4 5 6, এটা হলো ষষ্ঠ ভুজ। আর আমরা জানি কিটা ইনো দেওয়া আছে কিটা বি প্লাস 130 ইজ ইকুয়াল টু 180। এই বি আর 100 এটা একটা লিনিয়ার অ্যাঙ্গেল, লিনিয়ার অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়। 180 এর মধ্যে এই সাইডে 130 ডিগ্রি দেওয়া আছে, তার মানে বিটার মাপ বার করতাম। তো বি প্লাস 130 ইজ ইকুয়াল টু 180, তো বির মান বাড়ে গেল আমার 50 ডিগ্রি। বি প্লাস 30 ইজ ইকুয়াল টু 180, এটা হলো লিনিয়ার অ্যাঙ্গেল। এখন আমরা সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অর্থাৎ বাহিরের কোণ, ত্রিভুজের অন্তঃকোণ এবং বহিস্থ কোণ আমরা পাইলাম। এক্সটেরিয়র অর্থাৎ বহিস্থ বারদারর। সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল একটা পলিগনের সাইড যদি ঘুরি আমরা জানি আমরা একটা সার্কুল হয়ে যায়, আর সার্কুলার অন্তঃকোণের সমষ্টি হলো 360। সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, মনে করেন আমি ওই জায়গাতে হাঁটা শুরু করলাম, ওদিকে যদি আটি ওদিকে যাই ঘুরি 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 করে আইতে লাগবো, আমার ঘুরি আবার ওখানে আইতে লাগবো, তার মানে একটা সার্কুল উৎপন্ন হইল। আর সার্কুলার 12 সাইডের মাপ মিলাইলে আমরা অন্তঃকোণ যেটা উৎপন্ন হয় এটা সমষ্টি হলো 360। দাস এ প্লাস 60 প্লাস 55 প্লাস বি প্লাস 65 প্লাস 70 ইজ ইকুয়াল টু 360। এখানের মধ্যে আমরা এ আর বির মান বার করতাম। বির মান আমরা অলরেডি আগে বার করে রাখলেছি 50, বির জায়গায় 50 পাই দিব। এ প্লাস 60 প্লাস 55 প্লাস বির জায়গায় 50 পাইব, প্লাস 50 প্লাস 65 প্লাস 70 সবটা হলে আমরা এবার 300। আর সমীকরণে ইধারে আমরা আছে টোটাল অন্তঃকোণের মাপ হইল 360। এ ইজ ইকুয়াল টু 360 থেকে যদি আমরা 300 মাইনাস করে লাই তো কত হইব, আমরা শুধু 60 থাকবো। এর মান বাড়াইল 60 আর বির মান বাড়াইল আমরা 50। পরবর্তী যেটা কোয়েশ্চেন আমরা দেখো সাম অফ অ্যাঙ্গেলস অফ দ্য অ্যারাউন্ড পয়েন্ট ইজ ইকুয়াল টু 360, অর্থাৎ বহিস্থ কোণের আমি একটু আগে আগরটা দেখাইছি সার্কুল যদি বার থেকে আটা শুরু করি এক জায়গা থেকে ঘুরি আবার এখানে হয় একটা সার্কুল হইব, আর অন্তঃকোণের সার্কুলের সমষ্টি হইল গিয়া 360। দাস এখন এ প্লাস 80, আর এখানে দেখো বি যে জায়গাটা এটা হলো এটা একটা লিনিয়ার অ্যাঙ্গেল গেছে, আর লিনিয়ার অ্যাঙ্গেলের উপরে যখন ঠিক পারপেন্ডিকুলার লম্ব পড়ে তখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এদারও 90 ডিগ্রি হইব, এদারও 90 ডিগ্রি, কেননা 90 তার লিখে হয়েছে লিনিয়ার অ্যাঙ্গেলটা যখন ডিভাইড করে লিনিয়ার অ্যাঙ্গেল টোটাল হইল 180, আর 180 দুই ভাগ যখন করবো 90 হয়েছে, তো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইব। ঠিক একইভাবে আমরা এই জায়গাটা 90 ডিগ্রি হইব, এই লাইনটা লিনিয়ার লাইন আছে এটা, আর এটার উপরে লম্ব গিয়া পড়ছে ও লাইনটা, তো এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইব। এই জায়গাটাও এটাও 90 ডিগ্রি হইব, আর এই জায়গাটাও 90 ডিগ্রি হইব, এটাও 90 ডিগ্রি হইব। দাস বি এ প্লাস 80 প্লাস 90 প্লাস 70 প্লাস 90, দেখো এ ওটা লইছি 80 ওটা লইছি, আর ইনো লিনিয়ার অ্যাঙ্গেল থেকে যখন লম্ব আয়া পড়ছে লম্ব পড়ার লগে এই জায়গাটা 90 ডিগ্রি হয়ে গেছে, এর লেগে এখানে 90 লাগছি, 70টা লাগছি। 94টা কই থেকে লিখছি বলে ও লিনিয়ার লাইন যেটা আছে ওটার ও লাইনে গিয়ে আমরা হাঁটিছি, আর যদি একটা লিনিয়ার লাইনে একটা পারপেন্ডিকুলার লম্ব যদি পড়ে তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো এই 90টা হলো ও জায়গার 90। এখন এগুলারে যোগ করলাম 80 90 70 যোগ করলে পাইবো আমি 330, আর এখানে আছে আমার 360 থেকে 330 গেলে গিয়া 30 ডিগ্রি, এর মান বাড়ে গেল আমার 30 ডিগ্রি। এখন বির মানটা বার করতাম, সিন্স বি প্লাস 70 এটা তো এই যে লাইন যেটা এটা আমরা জানি যে একটা লিনিয়ার লাইন, আর লিনিয়ার লাইনের উপরে লম্ব হয়ে পড়ছে, তো এই জায়গার মাপ আমরা দেওয়া আছে 70 ডিগ্রিতে, ওদার বার করতাম। তো বি প্লাস 70 ইজ ইকুয়াল টু 80, 70 থেকে যদি আমরা 80 মাইনাস করলে বির মান আসবে 110। পরবর্তী যেটা কোয়েশ্চন আমরা সবাই দেখিলে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য সাইডস অফ রেগুলার পলিগন if one exterior angle has a measure of 30 degree। কিটা কইছে ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস অফ এ রেগুলার পলিগন, একটা
সুষম বহুভুজের 12 একটা কোণের মাপ দেওয়া আছে 30 ডিগ্রি, বহিস্থ কোণ এক্সটেরিয়র মানে বারদারর। যদি এরকম দেওয়া থাকে তাহলে বহুভুজের বাহুর সংখ্যা বার করতে হয়। হচ্ছে কি একটা সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মাপ 30 ডিগ্রি। সুষম বহুভুজ, সুষম মতলব হইলে এমন একটা বহুভুজ অঙ্কন হইব যেটার প্রত্যেক সাইড সমান হইব, ও সাইড ও সাইড ও সাইড প্রত্যেকটা বাহু সমান হইব। এর মধ্যে একটা বহিস্থ কোণের মাপ আমরা দেওয়া আছে, অর্থাৎ বারদারের যেকোনো একটা কোণের মাপ আমরা কাছে দেওয়া আছে শুধু কতখান 30 ডিগ্রি। তাহলে আমরা এই যে বহুভুজ যেটা তৈরি হইব এটা টোটাল বাহু কতটা হইতে পারে ওটা আমরা পাবো। এটা পাওয়ার লাগি দেখো দেওয়া আছে কিটা গিভেন দ্য মেজার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রেগুলার পলিগন 360। সরি, এখানে দেওয়া আছে মেজার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার পলিগন 30 ডিগ্রি দেওয়া আছে আমরা এখানে একটা বহিস্থ কোণের মাপ। দ্য মেজার অফ অ্যাডজাসেন্ট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র মতলব ভিতর, টোটাল 180। 180 থেকে আমরা 30 মাইনাস করলে তারপর আমরা কত 50। অ্যাডজাসেন্ট মতলব নিকটবর্তী ভিতর কোণ। দ্য মেজার অফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল ফর এ রেগুলার পলিগন। এখানে এক জায়গাতে ইউজ শব্দটা ফর এ রেগুলার পলিগন হইতে এখানে। উই নো দ্যাট ফর এ রেগুলার পলিগন উইথ এন সাইড, আমরা জানি যে একটা সুষম বহুভুজ যদি এন নাম্বার অফ বাহু থাকে, এটা একটা ফর্মুলা আছে প্রত্যেক একটা অ্যাঙ্গেল বাহরার টুয়াইস এন মাইনাস 4 ডিভাইডেড বাই এন ইন্টু 90। তো এটা যদি আমরা একটু ইলাবোরেট করি, টুয়াইস এন মাইনাস 4 ডিভাইডেড বাই এন ইন্টু 90 ইজ ইকুয়াল টু টোটাল আমরা মাপ আইছে অ্যাডজাসেন্ট ইন্টেরিয়র অ্যাঙ্গুলার 150 ডিগ্রি, ওটা ও বইছে টুয়াইস এন মাইনাস 4 ডিভাইডেড এন ও যে 90 যেটা ওটা 150 তলে ডিভাইড হয়ে গেছে, এটা লিখে গেছে বলে ইদারও সমীকরণের বাম সাইডে আসলো, ইদার পুরন আকারে হদারও গেছে ভাগ হয়ে। এখন যদি আমরা 90 দিয়ে 150 দিয়ে কাটাকাটি করিতে 5/3 আইব। টুয়াইস এন মাইনাস 4, এখন 3 দিয়ে আমরা উপরেটারে আমরা বজ্রগুণন পদ্ধতি পাইছিলাম, 3 দিয়ে আমরা উপরে টুয়াইস এন মাইনাস 4 দিয়ে পূরণ দিব আর 5 দিয়ে এন রে দিব। তো 5 রে যদি এন দিয়ে আমি পূরণ দেই, তো আমরা দেখো এখানে একটু শর্টকাট করা হয়েছে। 3 দিয়ে যদি আমি দেই, প্রথম 3 দিয়ে উপরেটারে দিব, 2 3 6 এন মাইনাস 3 4 12 সমান আমার ইনো কত আছে 5 ইনো এন, 5 দিয়ে যদি এন রে পূরণ দিই 5n। এখন যদি আমি সমীকরণে ইদারও 6n আছে আর ও 5n যদি সমীকরণের বাম সাইডে লই যায় -5 মাইনাস হয়ে যাইব, আর এই 12 যেটা ওটারে সমীকরণের ডাইন সাইডে লিখে আমরা প্লাস হয়ে যাইব। তো দেখো সেন এখন আমরা সোজা হয়ে গেছে নানি 6n মাইনাস 12, 6n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 12, এবং 6টা n থেকে যদি 5টা n যায় তাহলে থাকবো একটা n এর মান বাড়াইলো আমরা 12, আর এই n অর্থাৎ বাহু। তার মানে যে আমরা পলিগনটা ড্র করার কথা হয়েছে এটা বাহু সংখ্যা হয়তো 12টা। 12টা বাহু হলে একটা পলিগন আমরা একটু আগে আঁকে দেখছি কেন, সরি 12টা বাহু নয়, এরকম একটা অঙ্ক করছি পলিগন অফ 12 সাইড। তো 12টা বাহু হলে একটা পলিগন তোমরা সবে গড় ড্র করার চেষ্টা করবে, অর্থাৎ একটা ছবি হইতো এটার মধ্যে 12টা সাইড হইতো। পরবর্তী কোয়েশ্চন যেটা আমরা দেখবো, find the measure of each interior angle of a regular polygon of 20 side, যেটারে আমরা বাংলাতে কইব 20টা বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের মাপ কত। 20টা বাহুওয়ালা একটা বহুভুজ, অর্থাৎ একটা ছবি আঁকিতাম, এটা বাহুর সংখ্যা থাকতো ওরকম 20টা, আমি যেরকম আঁকি আর তোমরা 20টা, এবং এই বিষয়টার মধ্যে রেগুলার হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান সমান হইত, লম্বা প্রত্যেকটার সমান হইত। ইলা যদি হয় 20টা বাহুওয়ালা একটা যদি রেগুলার পলিগন হয়, তো প্রত্যেক একটা কোণ যে উৎপন্ন হইব, যেমন আমি এখানে যে আঁকিছি ওই একটা কোণ উৎপন্ন হয়েছে, ওই একটা কোণ উৎপন্ন হয়েছে, ওই একটা, ইলা প্রত্যেক একটা কোণের মাপ কত ডিগ্রি হইব ওটা আমরা বার করব। তো দেখো নাম্বার অফ সাইড এন আমরা ধরছি, বাহুর সংখ্যা 20টা দেওয়া আছে, আমরা নাম্বার অফ সাইড বাহুর সংখ্যা আমরা 20টা অলরেডি দেওয়া আছে। 20টা যদি দেওয়া থাকে তাহলে আমরা লেখা সোজা হয়ে গেল সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অন্তঃকোণের মান, একটা বহুভুজের অন্তঃকোণের মান আমরা জানি যে
বহুভুজ অন্তঃজুড়ে সার্কেল করে 360 হয়ে যায় অন্তঃকোণের মাপ 360 or 4 রাইট অ্যাঙ্গেলস। 4 রাইট অ্যাঙ্গেল কথাটার অর্থ হয়েছে গিয়া যদি একটা বৃত্তরে আমরা সাইড ভাগ করি, দেখো 2 ভাগ করলাম আর এদিকে যে 2 ভাগ করি 1 2 3 4 আর সাইড ভাগ করার লগে লগে আমরা দেখো তিনটা সাইডটা ত্রিভুজ হয়ে গেছে, ও একটা ত্রিভুজ হয়েছে, ও আর একটা ত্রিভুজ, ও আর একটা ত্রিভুজ। আর রাইট অ্যাঙ্গেল অর্থাৎ এই জায়গার যে কোণ যেগুলো উৎপন্ন হবে প্রত্যেকটা 90 ডিগ্রি, এই কোণটা হইব 90 ডিগ্রি, এই কোণটা হইব 90 ডিগ্রি, এই কোণটাও হইব 90 ডিগ্রি। 90 ডিগ্রি এলাকা যদি কোনো ত্রিভুজ থাকে, একটা কোণ সমকোণ থাকে, তবে এটা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন প্রত্যেক এক একটা কোণের মাপ করতাম, তো মেজার অফ ইচ ইন্টিরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 360 যদি আমরা 20 দিয়ে ভাগ দিলে কিতার লাগি ভাগ দিয়া গেলে আমরা জানা আছে যে বৃত্তর সারা বাহু মিলিয়ে হয় 360। আর যদি 360 টোটাল নাম্বার অফ বাহু দিয়ে যদি ভাগ দিলে তো প্রত্যেক এক একটা কোণের মাপ বাড়ে যাব। তো বাহুর সংখ্যা আছে 20, 20 দিয়ে যদি 360 ভাগ দিয়ে আমরা ভাগ ফলাইব 18। পরবর্তী যেটা কোয়েশ্চেন আছে আমরা দেখো, দ্য মেজার অফ interior angle of a regular polygon is given in the following. Find the number of sides of the polygon. নিচের এক একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মাপ দেওয়া রয়েছে, বহুভুজগুলির বাহুর সংখ্যা বের করো। এটা হচ্ছে বহুভুজ আমরা জানি কি, তা বলে তিনটার থেকে বেশি বাহু এলা যে কোনো ছবি হলে এটার হয় বহুভুজ, তিনটা অথবা তার থেকে বেশি বাহু হইতো। এখন ইনো বাহুর কথা কইছি না, ইনো কইছি যে বহুভুজটা অঙ্কন করতাম এটা প্রত্যেকটা কোণের মাপ, মনে করেন আমি একটা বহুভুজ অঙ্কন করলাম, এই বহুভুজটা এই কোণের মাপ, এই কোণের মাপ, এই কোণের মাপ, এই কোণের মাপ, এটা মনে করেন 120, এটাও 120, এটাও 120। ওরকম একটা বহুভুজ যেটা প্রত্যেকটা কোণের মাপ হইল 120, এটা যদি প্রত্যেকটা কোণের মাপ 120 হইয়া থাকে, তাহলে এই যে বহুভুজ যেটা এটা কতটা সাইড থাকতে পারবো, কতটা বাহু থাকতে পারবো, ওটা বার করতাম আমরা কোয়েশনে হয়েছে। আমরা একটু চেষ্টা করলে দেখি পারিনি আমরা। আমরা জানি যে সাম অফ দ্য ইন্টিরিয়র অ্যাঙ্গুলার বার করার ফর্মুলা আমরা পাইছি কিটা 2n - 4 ডিভাইডেড বাই n ইন্টু 90। তো এখানে আমরা বয়ামো 2n - 4 ডিভাইডেড বাই n ইন্টু 90, আর যেহেতু বাহুর সংখ্যা দেওয়া দিলাইছে 120 এর লিখি ইধার করেছি। এখন আমরা এই যে 90 যেটা ওটা 120 তলে ভাগ দিয়ে লিয়েছি, 90 দিয়ে 120 যদি হারে 0 0 ক্যান্সেল যাইব, 3 দিয়ে যে হাঁটি 3 3 গুণা 9 আর 3 4 12 4/3। এখন 3 দিয়া উপরের অগুন্তের পূরণ দিব কোনাগুনি, আর n দিয়া 4 দিয়ে দিব। এখানে জায়গা না হিসাবে আমি দেখো এখানে আনছি, এখানেও যেমন পূরণ দিই 3 দিয়ে যদি 2 রে পূরণ দিই 2 3 6 লগে একটা n আছে 6n, মাইনাস 3 দিয়ে যদি সাইডে দিই 3 সাইডে 12, আবার ইধারও যদি n দিয়া 4 দিয়ে দিই তো 4n, 6n 4n ওদারের যেটা আছে ওটার সমীকরণ ওদারের ইধার হইলে মাইনাস হয়ে আইব 4n, আর ও যে 12 যেটা আছে ওটার ওদিকে সমীকরণ ডাইন দিকে নিচে গিয়া ডাইন দিকে নেবা, ইধারও মাইনাস আসলো, ইধারও ডাইন দিকে নেবা প্লাস হয়ে গেছে +10। এখন সাইডটা n থেকে যদি 6টা n থেকে যদি সাইডটা n যায় তাহলে রইব কয়টা 2টা, 2n = 12। এখন যেহেতু ইনোর মধ্যে জানা না আছে n রে রেখে দিলাম, 2 জানা আছে 2 দিয়ে 12 ভাগ দিয়ে লইলাম, ভাগ দিয়ে ভাগ ফলাইব 6। তো দেখা গেছে একটা যদি আমরা ষষ্ঠভুজ অঙ্কন করি, এই ষষ্ঠভুজ 6টা বাহু আছে আর দেওয়া আছে প্রত্যেকটা কোণের মাপ কত 120 120 120, এই কোণের মানও 120, এই কোণের মানও 120, এটাও 120। প্রত্যেকটা কোণের মাপ যদি 120 দেওয়া থাকে তাহলে যে চতুর্ভুজটা অঙ্কন হইব এটার নাম, তাহলে যে বহুভুজটা অঙ্কন হইব এটার নাম হইল ষষ্ঠভুজ, মানে 6টা বাহু হলে একটা বহুভুজ ড্র করা যাবে। ঠিক একইভাবে পরেরটা তোমরা করবা, প্রত্যেকটা বাহুর মাপ দেওয়া আছে 146, এর পরেরটা দেওয়া আছে 156, এর পরেরটা 135, এর পরেরটা 165। আমি তোমরা ফর্মুলা রেডি করে দিলাইছি, জাস্ট খালি তোমরা ক্যালকুলেট করবে 2n - 4 / 90, আর প্রত্যেকটা কোণের মান 144 ক্যালকুলেট নিজে করবা করে কতবার হয় দেখো। এর পরেরটা প্রত্যেকটা কোণের মান 156, সেম ফর্মুলা, এর লাগি আমার ক্যালকুলেট করার সময় হয়েছে না, তোমরা করো সবাই ক্যালকুলেশন করবে। এর পরেরটা প্রত্যেকটা কোণের মান 135 135, তাহলে যে বহুভুজটা অঙ্কন হইবে এটা কয়টা বাহু থাকবে ওটা আমরা পাবো।
এখন আমরা কোয়েশ্চন নাম্বার 8 যেগুলো দেখব 8টা হইছে কি আগরটা বার করছি কিটা যে প্রত্যেকটা কোণার মান দেওয়া থাকবো কতটা বাহু হইব ওটা বার করতাম আর এটা হইছে কিটা বাহুর সংখ্যা দেওয়া আছে তাহলে কতটা কোণ উৎপন্ন হইব ওটা বার করতাম ঠিক উল্টা তো কোণ বার করার ফর্মুলা আমরা পাইছি সেম ফর্মুলা খালি হবুত ডিভাইডেড বাই n আসলে আর হবুত n নাই দ্য গিভেন নাম্বার অফ সাইড প্রথমটা আমরা করি 1 নম্বর ইনো বাহুর সংখ্যা দেওয়া আছে কত 12টা তো বাহুর সংখ্যা দেওয়া তাহলে যদি আমরা সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গুলার ফর্মুলা পাই যাব কোণার সংখ্যা যে ইন্টিরিয়র অ্যাঙ্গুল অর্থাৎ কোণার বার করতাম ওটা আমরা হইছে ভিতরের কোণা 12 - 4 * 90 n এর জায়গাতে নিতে বাহুর সংখ্যা 12 দেওয়া আছে 12 বাই দিলাম -4 * 90 12 2 12 24 24 দিয়ে সাইড গেলে 20 পুরো 90 20 দিয়ে যদি আমরা 90 এর পূরণ দিতে সারা কোণার সমষ্টি মিলিয়ে হইব কত 1800 মেজার অফ সাম অফ ইচ ইন্টিরিয়র অ্যাঙ্গুল অফ দ্য পলিগন পরবর্তীতে যেটা হইছে দেখো 3 নম্বরটা করছি 2 নম্বরটা তোমরা নিজে করবা 3 নম্বরটা বাহুর সংখ্যা 12 সেম ফর্মুলা 12 - 4 * 90 n এর জায়গাতে আমি 20 বসাইব n এর জায়গাতে 20 বসাই 2 20 40 40 দিয়ে সাইড গেলে কি আমরা 37 37 যদি আমরা 90 দিয়ে পূরণ দিই 3240 ডিগ্রি হবে therefore the required sum of interior angle is equal to 3240 ডিগ্রি উপরে যেটা ওটা লেখা এটা নাম হলো ডিগ্রি তো এরকম করে বাকিগুলো তোমরা করবা যেমন 14 যেটা আছে এটা 2n - 4 * 90 ও ফর্মুলা খালি n এর জায়গায় 14 বাই 14 বাই ক্যালকুলেশন করবা 72টা 24 আছে n এর জায়গায় 24 বাই ক্যালকুলেট করবা এরপরটা 25 আছে n এর জায়গায় 25 বাই ক্যালকুলেট করবা বাকিগুলো নিজে গড় করবা এই ছিল আমরা এক্সারসাইজ 3.1 সলিউশন এর মধ্যে যদি কোনো কনফিউশন আমরা ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমরা আগামী দিন ক্লাস দেখবো অথবা তোমরা এই কমেন্টের মাধ্যমে ভিডিওর কমেন্টও আমরা জানাইতে পারো যে এই জায়গায় সমস্যা এসে পার্টিকুলার কোয়েশ্চেন নাম্বার মেনশন করে কিন্তু আমি চেষ্টা করবো ভিডিও বানিয়ে দেওয়ার অথবা ক্লাসে বুঝিয়ে দেওয়ার আমরা চেষ্টা করবো ভিডিও শেষ যদি ভিডিওটি ভালো লাগে দেখেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।